গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, আর যেমনটা কথা দিয়েছিলাম যে রবিবারে আমরা একটা জায়গায় যাচ্ছি, তো আজকে আমি যাচ্ছি বর্ধমানের একটা গ্রামে। তো সেটা হচ্ছে আমার বরের জন্ম বলবো না, তার আসল ভিটে, মানে আমার শ্বশুরের ভিটে বাড়িতে যাচ্ছি আজকে। তো সেখানে বাড়িঘর কিছুই নেই, সব কিছুই বিক্রি হয়ে গেছে। বাড়িঘর জমি জায়গা কিছুই নেই, কিন্তু আত্মীয় স্বজন তারা তো আছে। আর বহুদিন সেখানে আমাদের কোনো যাতায়াত ছিল না। আমার পিসি শাশুড়ি প্রায় 36 বছর পর সেই গ্রামে যাচ্ছে। সঞ্জয় তখন ক্লাস 6-7-এ পড়তো আর কি, অনেকটাই ছোট, লাস্ট গেছে। তারপরে এত বছর ধরে অনেক মনের মধ্যে আশা নিয়ে নিয়ে বেঁচেছিলাম যে একদিন আমি নিশ্চয়ই নারায়ণকে দেখতে পাবো, বা গ্রামে একটু যাওয়ার একটা আশা তো ছিলই মনের মধ্যে। তো সেই স্বাদ, আশা, স্বপ্ন যাই বলো আজকে পূরণ হতে চলেছে। কোনোভাবে একটু সুযোগ হয়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি। আজকে আছে বাস্তু পুজো। ওটা গ্রামের গ্রাম দেবীর একটা পুজো, মা মনসার পুজো হয়। আর পুজোটা খুব বড় করে একটা পুজো হয়। তো বরাবর বিয়ের পর থেকেই শুনে এসেছি বাস্তু পুজোতে ওরা যেত, খুব ধুমধাম হতো, আনন্দ হতো। তো কোনো দিন তো দেখতে পাবো এরকম আশা ছিল না, চলে এসছে। হ্যাঁ, ঘরের তালা তো দরজায় লাগাবো। হ্যাঁ, ঘরের তালাটা বলতে যেটা গেটে লাগাই সেটা দরজায় লাগাবো। তো এখন বাজছে হচ্ছে 5টা, পৌনে 5টা। তো আমাদের টোটো এসে গেছে, আমরা স্টেশন যাব, আর লোকাল ট্রেনে করেই যাব বর্ধমান। সেখানে আমার ননদের বাড়ি, ননদ বলতে হচ্ছে আমার পিসি শাশুড়ির মেয়ে, পিস্তত ননদের বাড়ি। সেখানে যাব, তারপরে সেখান থেকেই আমরা গাড়ি করে যাব বুধপুর গ্রামে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ছেলেকে নিয়ে যাচ্ছি, আমি আর ছেলে, আমরা প্রথমবার দেখছি। তো ছেলেকে তার শিকড়ের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আশা করি যতটুকু ভিডিও বানাতে পারবো তোমাদের জন্য, অবশ্যই তোমাদের জন্য প্লাস আমার জন্য। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা ভোরবেলায় বেরিয়ে গেছি আর আসানসোল স্টেশন পৌঁছে গেছি। দেখো কী সুন্দর লাগছে, কারণ এখনও সূর্যটা সেইভাবে, রোদটা ওঠেনি, তো সূর্য ওঠেনি, সূর্য হয়তো উঠেছে কিন্তু রোদটা সেইভাবে যেহেতু এখনও পড়ছে না, তো খুব সুন্দর লাগছে। আর গরমকালে কিন্তু এই ভোরবেলায় বেরোতে কিন্তু খুব ভালো লাগে। যত গরমেই হোক না কেন, এই যত ভোরবেলায় তুমি বেরোতে চাইবে বেরোতে পারবে, যেটা শীতকালে কিন্তু সম্ভব হয় না। তো আমরা আসানসোল স্টেশনে চলে এসেছি, আর প্ল্যাটফর্ম দিয়ে এখন যাচ্ছি। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে। তো আমরা ট্রেনে করে যাব বর্ধমান, ডাইরেক্ট একটাই ট্রেন। তো ট্রেনটা যাই হোক খুব ফাঁকা ছিল, খুব ভালোভাবে ট্রেনটা পৌঁছেছে বলতে একটু লেট করেছিল, কিন্তু ট্রেনটা খুব ভালো, আমাদের জার্নিটা খুব ভালো হয়েছে। মা বাস্তুর কাছে এটাই চেয়েছিলাম, তোমার কাছে যেন সুস্থভাবে পৌঁছতে পারি, আর সুস্থভাবে আবার আমরা সব ফিরে আসতে পারি, কারণ এত বছর পর যাচ্ছি। তো সবার মনেই একটা ইয়ে ছিল যে কি জানি কি হবে, ঠিকঠাক পৌঁছতে পারবো কি না, বা ওখানে গিয়ে কি হবে বলো। ট্রেনগুলো বোঝা যাবে না, হ্যাঁ বোঝা যাবে না যেটা লোকাল। টয়লেটও করেছে, বাথরুম আছে, বাথরুম আছে। এই যে এই কোনটা কি আছে, বাথরুম আছে কি এই কোনটাতে, এইটা কি ভালোই ফাঁকা ফাঁকাই আছে। ছেলেকে নিয়ে ও আচ্ছা, আমরা এই দুর্গাপুরের ঢুকেছি। কামনা বাসনা পূর্ণ হোক, ছেলেমেয়েরা ভালো থাকে।
এই ভালো কর না বেলে নেবে। খা টুকু ঝিকঝিক করে আমাদের ট্রেন এগিয়ে চলেছে পশ্চিম বর্ধমান থেকে পূর্ব বর্ধমানের দিকে। আর যত পূর্ব বর্ধমানের দিকে যাচ্ছি তত ধান, জমি, গাছপালা এসবগুলোই দেখতে পাচ্ছি। তার কারণে ওয়েদারটা কিন্তু প্রচুর পরিমাণে চেঞ্জ, মানে অনেকটা পরিবর্তন ওয়েদারের। আমাদের পশ্চিম বর্ধমানে যেমন কলকারখানা বেশি, সেই কারণে মানে হাওয়ার বাতাস খুবই গরম। আর পাহাড়ি এলাকা, কিন্তু পশ্চিম বর্ধমান যত পূর্ব বর্ধমানের দিকে যাচ্ছি তত হচ্ছে যেহেতু এই ধান, জমি, গাছপালা বেশি, তাই এই ওয়েদার প্রচুর ঠান্ডা। তো আমাদের জার্নিটা খুবই ভালো ছিল, তবে ট্রেনটা একটু লেট করেছে। মানকর স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তার ফলে ট্রেনটা যে সময়তে আর কি বর্ধমানে পৌঁছানোর কথা তার থেকে অনেকটা লেট করেছে। তো দেখো আমরা কিন্তু বর্ধমানে পৌঁছে গেছি। রেল লাইন দেখেই বুঝতে পারছো যে আমরা বর্ধমান স্টেশনে কিন্তু ঢুকছি। আর ওখানে ঢুকে আমাদের যে গাড়ি করে আমরা আর কি বুধপুর গ্রামে যাব, সেই গাড়ি আমাদেরকে নিতে এসেছিল। তো সেই গাড়ি করেই আমরা এখন আমার ওই ননদের বাড়ি, দিদির বাড়ি আর কি যাব, পিস্তত ননদের বাড়ি। আর ওদের বাড়ি গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে তারপরে স্নান টান সেরে তারপরে আমরা আবার ওই গ্রামের বাড়ির দিকে রওনা হব। তো গাড়িতে বসে আছি, একটু গরম লাগছে এখন, কিন্তু তাহলেও ওয়েদারটা অনেকটাই আমাদের সাথ দিয়েছে, কারণ বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, খুব একটা রোদের জোর ছিল না। তো যাই হোক, তারপরে এখানে এসে একটু মিষ্টি নিয়ে নিল সঞ্জয়, কারণ লোকের বাড়িতে প্রথমবার যাচ্ছি, তো একদম খালি হাতে তো যাওয়া যায় না। তা আবার দেখো এই প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে 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 আমরা ওদের বাড়ি পৌঁছে গেলাম। নীল ধ্রুব তারা স্বপ্ন দিশাহারা রাত জেগে লেখা কবিতা। তো আমরা দিদির বাড়িতে এসে স্নান টান সেরে একটু ওই লুচি এসব খেয়েছি আর কি। পুজো দেবো যেহেতু, তাই অন্য ভাত টাত খাইনি, আমাদেরকে বলছিল ভাত খাওয়ার কথা। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আবার গাড়িতে উঠে গেছি। আর দেখো আবার এই বুধপুর গ্রামের উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের সাথে আমি, আমার পিসি শাশুড়ি, সঞ্জয় ছেলে যেমন আছি, তা আমার আর এক পিসি শাশুড়ি, মামা শ্বশুর, ওরাও গিয়েছিল, কারণ ওরা গ্রামে প্রায় যায়, সেই কারণে ও গ্রামের সব কিছু ওরা চেনে। আমরা তো প্রায় 36 বছর পর আমার মানে এই পিসি শাশুড়ি যাচ্ছে, সঞ্জয় যাচ্ছে, কিন্তু আর আমি তো প্রথমবার একদম ফার্স্ট টাইম ছেলেকে নিয়ে চললাম তার শিকড়ের সঙ্গে পরিচয় করাতে। কারণ এটা দেখাটা খুব জরুরি যে ওর ঠাকুরদাদা কোন জায়গায় থাকতো, কীরকম মানে জায়গা, সেটাও কীরকম বাড়িঘর ছিল। যদিও গিয়ে বাড়িঘর কিছুই দেখতে পাইনি। আর এই রাস্তায় যেতে যেতে ওরা সব আমাকে গল্প করতে করতে যাচ্ছে আর কি, যে আগে খুবই কষ্টকর ছিল এই যাত্রাটা, এখন তো কত সুন্দর রাস্তা করে দিয়েছে, ডাইরেক্ট বাসও যায়। তো গরমে বাসে আমরা যেতে পারবো না বলে আমরা গাড়ি করেছি, নাহলে ডাইরেক্ট বাসও আছে গ্রাম পর্যন্ত। আগে সঞ্জয়রা ওই মাঠের আল ধরে ধরে হেঁটে হেঁটে যেত অনেকটা রাস্তায় রোদে গরমে, আর তারপর ওইখান থেকে আবার একটা নদী পেরোতে হতো নৌকো করে। তো এইভাবে ওরা কিন্তু বহু বছর কষ্ট করেছে। তারপরে আমার ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ার পরেও কি অনেক বছর ওরা এইভাবেই এই নারায়ণের পালি বলো বা এই বাস্তু পুজো এইভাবে এসেছে, চালিয়েছে। তারপরে আস্তে আস্তে যখন আমার শ্বশুর যেহেতু শহরে থাকতো, মানে আসানসোলে, তো তার ভাই বোনরাও ওইখানেই আসতে থাকে, ওখানেই থাকতে থাকে। এই মিষ্টিগুলো গাড়িতেই রেখে দিই, এগুলো তো নিয়ে বেরোনোর দরকার নেই, তাই না? আর এগুলো আমাদের, হ্যাঁ ওই ব্যাগের মধ্যে ভরে নাও। আর এগুলো গাড়িতে রাখি নাকি? জল খাবার সব কি গাড়িতে থাকবে? তাহলে নিয়ে নাও। কোন দিকে যাবো আমরা? আয় ম্যানিফেস্টেশন কাজ করে গেছে। ব্যাপারটার সঙ্গে ইউজ করলাম। আরে আরে ছাতা বন্ধ হয়ে যাচ্ছে নাকি? ছাতা বন্ধ হয়ে যাচ্ছে না, যেটা গেছে রৌদ্র
হুম দেখলে আমি বেরোনোর সময় তো একটুখানি ম্যানিফেস্ট করে বেরিয়ে পড়েছিলাম। ফাঁকা জায়গা ছিল এটা বাবা পঞ্চানন, এখানে একটা বড় তেঁতুল গাছও ছিল। ঠাকুর আসবে এইখানে। সঙ্গে আঙুরের আইসক্রিম আছে। এটা দিয়ে গ্রাম এন্ট্রি হচ্ছে, দেখাও ডান দিকে। ও আবার কি দেখাবে দেখি। হ্যাঁ ওইদিকে ওই যে ওইখানে আমাদের জমি ছিল, ও ঠাকুমার নামে এটা। ওই জমিটাতে এই নবান্ন ধান কাটা। ও ওইদিকে জমি ছিল আমাদের, 3খানা জমি এখানে ছিল। তো আমরা যতটুকু সময় গেছি দেখো গ্রামটা একটু ঘুরে দেখছি, এত রোদ গরম তাও কিন্তু একটু দেখছি। আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়িরা স্কুলে পড়েছে ক্লাস 4 পর্যন্ত, তো সেইটাই আমাকে দেখাচ্ছে। কিন্তু আমি না তোমাদেরকে ওই মানে ওখানে ভয়েস দিতে পারিনি, কারণ এত গ্রামে মাইক বার করেছে, যেটা আগে ছিল না। মানে আমার পিসি শাশুড়ি বলছে আগে এইসব হতো না, একটা মাইক মানে হতো এক জায়গায়, একটা মাইক বাজতো। কিন্তু এখন দেখছি ওই টোটো ভাড়া করেছে, আর টোটো করে 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 3-4টে টোটো এরকম গোটা গ্রাম ঘুরে বেড়াচ্ছে, আর ওই মাইক বাজিয়ে বাজিয়ে। তো ভীষণ বিচ্ছিরি আওয়াজটা হচ্ছে। তারপরে আমার যদি কপিরাইট চলে আসে, কি মিউজিক বাজাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না, সেই কারণে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে এই ভিডিওটা আমাকে করতে হয়েছে। তো এখানে একজনের বাড়ি ছোটোবেলায়, বুঝতেই পারছো, কোনো কাকিমা এরকম হবে আর কি, আমার পিসি শাশুড়ির। তো সেই মানে পরিচয় দিতে এসেছে আমার এই ছোটো পিসি শাশুড়ি, মামা শ্বশুর সবাই দেখো এসেছে, কিন্তু উনি চিনতে পারলেন না। তো অনেক বয়স হয়ে গেছে তো, আর আবার তারপরে ওনার আবার একটা মানে বড় ছেলে মারা গেছে, তারপর থেকে উনি কেমন যেন হয়ে গেছে। আর এই পুকুরটা সঞ্জয়দের ছিল আর কি, পুকুরটা। এই পুকুরে অনেক মানে ওরা কাজকর্ম করতো, বাসন টাসন মাজতো, আর ঠিক এই পুকুরের পাশেই হচ্ছে সঞ্জয়দের বাড়ি ছিল। তো সেই জায়গা দেখো কত বড় জায়গা। এই আমাকে সঞ্জয় সব পিসি শাশুড়ি সব দেখাচ্ছে। আমি ভেবেছিলাম যে আমরা যাদেরকে বিক্রি করেছি না, তারা কিন্তু এই জায়গাতে কিচ্ছু করতে পারেনি। এই জায়গাতে একটা বেল গাছ ছিল, তো বেল গাছটা মানে বিক্রি করার পরে বেল গাছটা পুড়ে যায়, শুকিয়ে যায়। তো সেই কারণে ওখানে একটা ব্রহ্মদত্তী থাকতো, এরকম এরা আর কি মানে ওই রকমই জানতো। তো বেলগাছ একটা ব্রহ্মদত্তী থাকতো। তারপরে যখন এরা ঘরটা বিক্রি করে দেয়, তো সেই বেলগাছ অটোমেটিক শুকিয়ে যায়। আর যারা নিয়েছে তারাও এই জমিটাতে কিচ্ছু করতে পারেনি। দেখো এখন ওই খামার মতন বানিয়ে রেখেছে। আর ওই ছাগল রয়েছে, যেগুলো আমাদের ওই বাস্তু পুজোতে আর কি বলি হবে, এরকম কিন্তু রয়েছে ওদের নিয়ম, যেরকম মা বাস্তু। আর মা বাস্তু খুবই জাগ্রত, অনেকেই ওখানে মানে সাদা সাপ, 2টো সাদা সাপ বেরোতে দেখেছে। ওখানে অনেক নিয়ম আছে। মা বাস্তুর ওইখানে মন্দির করা চলবে না, লাইট লাগানো চলবে না, মোমবাতির আলোতে, প্রদীপের আলোতেই সব কাজ করতে হবে, বুঝলে তো। এরকম খুব জাগ্রত। আর জাগ্রতর জন্য দেখতে পাবে তোমরা যে কত লোক দণ্ডি দিচ্ছে, তাদের কিছু মনস্কামনা পূরণ হয়েছে। আর এই হচ্ছে দুর্গা মন্দির, ওদের একটাই দুর্গা পুজো হতো। দেখো এই যে পালকির ভিতরে একজন আছে আর কি, মানে একটা লোক আছে, আর তার কোলে ওই মা বাস্তু বসে আছে। তো এইভাবে গোটা গ্রাম ঘুরছে, আর এই গরমের মধ্যে এই গোটা গ্রাম ঘুরে 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 আর সবার দরজার সামনে গিয়ে গিয়ে ওই তারা জল ঢালছে, তারপরে এই টাকা দিচ্ছে আর তাদেরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো আমার পিসি শাশুড়ি বললো আগে এরকম হতো না, পালকি করে করে ঘুরতো, গ্রাম ঘুরতো, কিন্তু এই টাকা দেওয়া দেই ছিল না। আর আবার দেখছি টাকার মালা পরে বসে আছে, বুঝলে তো। মানে যত দিন যাচ্ছে নতুনত্ব হচ্ছে, নতুন নতুন জেনারেশান, মানে নিউ জেনারেশান, তারা নতুন নতুন আর কি নিয়ম নিজেদের মতন করছে। তো এত মাইকের জন্য আমাকে এই পুরো ভিডিওটা ভয়েস ওভার, আমার খুব ভালো হতো যদি আমি তোমাদেরকে
এই ভয়েসটা ডাইরেক্ট আর কি দেখাতে পারতাম, কিন্তু এত আওয়াজ না, যার জন্য আমাকে ওই ভয়েসগুলো পুরো মিউট করে আমাকে আলাদা করে ভয়েস দিতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ পুরো ঢাক ঢোল, আর এই দেখো আমাদের দরজার সামনে এবার এসেছে, মানে আমরা যাদের বাড়িতে ছিলাম, আমাদের বলতে আমাদের যাদের বাড়িতে উঠেছি তাদের দরজার সামনেও দেখো এই মা বাস্তু এসেছে। তো এখানে আসার পরে আমিও গেলাম, আমিও টাকা দিলাম, টাকা দেওয়ার পরে আমাকেও একটু কপালে সিঁদুর পরিয়ে দিল। আর আমি তারপরে আসার পরে সঞ্জয়ও ওদিকে গিয়ে একটু প্রণাম করে এলো। মা বাস্তু বাঁশের ভিতরে ঢুকে তুই যাবি? হ্যাঁ যাবি না? ছাড়টা ঠাকুর চটি পরবো নাকি? চটি পরবো? চটি পরে ওখানে ঢুকতে পারবে না, ঢুকতে পারবো না, তাহলে চটি পরবো না, খালি পায়ে যাওয়াই ভালো। মায়ের সুভাষকা এদিকে পুজোটা আমি বললাম যে দাদা তোমার ওখান থেকে সব জিনিসগুলো রাখো গামলাটা আগে। ওই তো ঘোড়ার মাথায় পড়িয়ে দিয়ে দক্ষিণা টক্ষিণা সবের মধ্যে আছে। দেখো ধূপের মধ্যে আবার দিয়ে দিও না। চিনতে পারছিস? তোর দায়িত্ব সব পড়ে গেছে। এর নাম ইল্লা রবিদা ছোট। তো আমার শ্বশুরবাড়ির এই গ্রাম হচ্ছে বেশিরভাগ হচ্ছে আগুরিদের গ্রাম, বুঝলে তো, আগুরিরা থাকে। তো সেই কারণে আগুরিদের আলাদা ব্রাহ্মণ পুজো করবে আর ব্রাহ্মণদের আলাদা ব্রাহ্মণ পুজো করবে। বেশিরভাগ ব্রাহ্মণ নেই, 5-6টা বাড়ি হচ্ছে ব্রাহ্মণের বাড়ি। তো এইদিকে ব্রাহ্মণের পুরোহিত রয়েছে, ব্রাহ্মণরা যারা তারা এইদিকে পুজো দিচ্ছে, আর যারা আগুরি তারা সব ওই দিকে পুজো দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ আগুরিদের পুজোই বেশি পড়েছে। তো এই বাস্তু পুজোটা এই গ্রামের মানে সেই দুর্গা পুজোর থেকেও আর কি বেশি, মানে সবার বাড়িতে আমাদের যেমনি লোকজন আসা যাওয়া থাকে রাসের সময়, এই বাস্তু পুজোতে এখানে সবাই লোকজন সবার বাড়িতে আসে। আর মানে প্রচুর রান্না, সবার বাড়িতেই লোক। আর আমাদের গরম লেগে গেছে বলে আমরা একটু বসে বসে আইসক্রিম খেলাম সবাই মিলে। এই দূরে গিয়ে একটু বসে আছি। এই জায়গাটা কিছুক্ষণ পর এত ভিড় হয়ে যাবে, বুঝতেই পারবে যে বাস্তু পুজোটা এদের কাছে কত একটা মানে বিশাল একটা মাহাত্ম্য আর কি। বাস্তু পুজো মানে বিশাল, গ্রামের এই পুজোটাই হচ্ছে স্পেশাল, বুঝলে তো, খুব বড় করে এই পুজোটা হয়।
তো দেখো এতক্ষণে কিন্তু ঠাকুর এলো, ওই যে ঠাকুর ঘুরছিল গ্রামটা প্রদক্ষিণ করছিল, সেই গ্রাম প্রদক্ষিণ করে ঠাকুরকে এতক্ষণে মা বাস্তুকে নিয়ে আসা হলো। এরপরে এখানে থেকে ওই মা বাস্তুকে ওই যে যেখানে আর কি সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, পুরো রজনীগন্ধার মানে ফুল দিয়ে মালা দিয়ে পুরো সাজানো হয়েছে। তো ওইখানে গিয়ে এবার মা বাস্তুকে রাখা হবে। আগে নাকি শিলাতেই পুজো হতো, আমার পিসি শাশুড়ি বলছিল আগে শিলা রাখা ছিল, শিলাতেই পুজো হতো, এখন এই উপর মা বাস্তু করে এই মা বাস্তুকেই পুজো করা হয়। তো চলো, পুজোটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে, আমরাও পুজো দিয়েছিলাম, খুব ভালোভাবে পুজো হয়েছে, সমস্ত কাজকর্ম খুব নির্বিঘ্নে কেটেছে। আর নারায়ণকে যে দেখব এই আশা নিয়ে এসেছিলাম, তো নারায়ণকে দেখতে পাইনি, কারণ নারায়ণের কোনো মন্দির ছিল না, সেই মন্দির ভেঙে গেছিলো। আর এই মা বাস্তুরও কোনো মন্দির করা যাবে না, এখানে লাইট লাগানো যাবে না, সব মোমবাতির আলোতেই করতে হবে, সেই কারণে এই খোলা জায়গাতেই পুজো হয়। আর নারায়ণে যে আমাদের জ্ঞাতি গোষ্ঠী কজন ছিল, তাদের মধ্যে আমার শ্বশুর তো একজনের কাছে দায়িত্ব দিয়ে এসেছিলো নারায়ণের পালি চালানোর, আবার আরও দু একজনও তারাও ওই জমি জায়গা লিখে দিয়ে চলে এসছে। তো একজনই এখন নারায়ণকে নিয়ে চলে গেছে কাটোয়াতে, সেইখানে তার বাড়ি আছে, বাড়িঘর আছে, নারায়ণকে সেখানে রেখেছে, সেখানেই তিনি ওই নারায়ণের সেবা যত্ন করেন। আর দেখতেই পাচ্ছ দেখো কত লোকে দণ্ডি দিচ্ছে, খুব মানে ওই একটা মা বাস্তুর পুকুর আছে, সেই পুকুরেই ডুব দিয়ে এই দণ্ডি দিয়ে দিয়ে আসতে হয়। তো এদের কোনো মনস্কামনা হয়তো পূরণ হয়েছে, সেই কারণেই দণ্ডি দিচ্ছে। তো অনেক গল্পই শুনলাম, গ্রামে গিয়ে একটা দিন সারাদিন থাকলাম, খুব ভালো লাগলো, এত বছর পর গ্রামের ভিটেটা দেখতে পেলাম। তো এইভাবেই সারাটা দিন কাটলো। তোমাদের ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমরা যাদের বাড়িতে উঠেছিলাম, আমরা সেখানে গিয়ে আমাদের সারা দিন ধরে বলেছে খাবার খেতে, কিন্তু আমরা কিচ্ছু খাবার খাইনি, খাবার নিয়ে গেছিলাম, সেই খাবারও আমরা খেতে পারিনি, মানে খিদে পাইনি, বুঝলি তো, এই রোদে গরমে। আর দেখতেই পাচ্ছ কত ভিড় বেড়েছে আস্তে আস্তে, পুজো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, এবার আমরা প্রসাদ নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি। আর সঞ্জয় দেখো পুজো দিয়েছিল বলে এই যে ধুতি পরেছিল। তো আমাদের এখন নারায়ণকে নিয়ে কথা হচ্ছে যে নারায়ণকে কি করা হবে না হবে, সেটা কি ডিসিশান নেব না নেব, সেই নিয়েই কথা হচ্ছিল। তো তারপরে আমরা ওদের বাড়ি থেকে সারাদিন না কোনো খাবার খাইনি বলে একটু মুড়ি খেয়েছিলাম, লজ্জায় আর কি, এত বলছিল না, খুব খারাপ লাগছিল। তারপরে আমরা আবার গাড়িতে উঠে এখন আমরা আবার ওই বর্ধমান যে আমার ননদের বাড়ি, সেই ননদ জামাইবাবু তো আমাদের সঙ্গে এসেছিল, তো তাদের বাড়িতে গিয়ে আবার এখন থাকবো। আজকে রাত্রে তাদের বাড়িতে থেকে আমরা কালকে ভোর আবার বেরিয়ে আসানসোলের দিকে রওনা হয়ে যাব। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিয়ে যেও। টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।